সরকার বদলালেও বদলালো না বাংলাদেশের নৈরাজ্যের ছবি। এবার ধর্মান্ধতার জেরে প্রাণ গেল এক বাউল সাধকের। লালনের মাটি বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে জনপ্রিয় সফি সাধক বাউল স্বামী কৃষ্ণ জাহাঙ্গীরকে পিটিয়ে খুন করল অনুমত্ত ধর্মান্ধ মৌলবাদীরা। অভিযোগ, তিনি নাকি কোরআনকে নিয়ে কুকথা বলেছেন। তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন আরও কয়েকজন। এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা গভীর ষড়যন্ত্র এবং কিভাবে এই উগ্রবাদের ছায়া আজ আমাদের পশ্চিমবঙ্গের সীমান্ত পর্যন্ত এসে পৌঁছেছে তার বিশ্লেষণ করব এই ভিডিওতে। শনিবার সন্ধ্যায় নামাজের পর শামীম জাহাঙ্গীর দরবারে বসেছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তখন বাইরে ভাঙচুরের শব্দ শোনা যায়। শব্দ পেয়ে দরজা খুলে শামীম জাহাঙ্গীর ঘরের বাইরে বেরিয়ে হাত জোর করে হামলাকারীদের বলেন, আপনাদের সঙ্গে আমি কথা বলতে চাই। তারপর আর কিছু বলার সুযোগ পাননি তিনি। লোহার রড এবং অন্যান্য অস্ত্র নিয়ে তাকে নৃশংস মারধর করতে থাকে জেহাদিরা। ভাঙচুর তার দুই সহযোগী, তিনজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে শামীম জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। অভিযোগ উঠেছে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন হামলাকারীরা অত্যন্ত পেশাদার ছিল। এখানে পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে হাজারো প্রশ্ন। ঘটনার 24 ঘন্টা পরেও পুলিশ কোনো অভিযোগ দায়ের করেনি বলে অভিযোগ। পরে প্রশ্ন উঠছে, বাংলাদেশের তথাকথিত সরকার বদলের পরেও প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা উগ্রপন্থার মদতদাতারা এই খুনিদের আড়াল করার চেষ্টা করছে। যেভাবে পরিকল্পনা মাফিক শামীমকে খুন করা হয়েছে তা প্রশ্ন তুলছে বাংলাদেশের দ্বিমত পোষণকারী নিরাপত্তা নিয়ে। পুলিশ জানিয়েছে শামীমের বিরুদ্ধে ধর্মান্ধ জনতাকে খেপিয়ে তুলতে তার 3 বছর আগের একটি বক্তব্যের মাত্র কয়েক সেকেন্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। মোট 7টি অ্যাকাউন্ট ব্যবহার করে এই ভিডিও ছড়ানো হয়েছে বলে জানা গেছে। শনিবারের ঘটনার পর কুষ্টিয়ার একাধিক বাউল শিল্পীর বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। বাংলাদেশে এখন পুলিশের পাহারায় বাঁচতে হচ্ছে বাউলদের। কে ছিলেন এই শামীম জাহাঙ্গীর? কেন তিনি উগ্রবাদীদের টার্গেট হলেন? তাহলে বলি শুনুন। তিনি ছিলেন একজন উদারপন্থী আধ্যাত্মিক সাধক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর আধ্যাত্মিক সাধনায় মনোনিবেশ করেন তিনি। তার জীবনচর্চা ছিল অত্যন্ত সাদামাটা। মানুষ ভজলে সোনার মানুষ হওয়া যায়, এই দর্শনে বিশ্বাস করতেন তিনি। বাংলাদেশে বহুত্ববাদে বিশ্বাসীদের মধ্যে তার ব্যাপক জনপ্রিয়তা ছিল। তার দরবারে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষের দ্বার ছিল অবারিত। তিনি কোনোদিন কোনো ধর্ম বা সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ায়নি, বরং ঘৃণা আর হানাহানির ঊর্ধ্বে উঠে মহামানবতার গান গিয়েছেন। তার এই উদারতাই মৌলবাদীদের বিদ্বেষের কারণ হয়ে ওঠে। তিনি মানুষকে ধর্মের নামে ভাগ না করে ভালোবাসার মন্ত্রে দীক্ষিত করেছিলেন, আর এই জনপ্রিয়তাই কাল হলো তার জন্য। ভ্রাতৃত্বের জয়গান গাওয়া এই মানুষটিকে আজ প্রাণ দিতে হলো কেবল সংকীর্ণ ধর্মের বেড়াজালে আবদ্ধ কিছু পিশাচের হাতে। বাংলাদেশে আজ সরকার বদলালেও বদলায়নি পরিস্থিতি। জাহাঙ্গীরের হত্যাকাণ্ড বুঝিয়ে দিলেও তারেক রহমানের জমানাতেও দেশটা এখনও এক ব্যাপক নৈরাজ্যের কবলে। ধর্মীয় কারণে খুনের মহোৎসব চলছে সেখানে। শামীম জাহাঙ্গীরের দোষ একটাই, তিনি মৌলবাদীদের কাছে আত্মসমর্পণ করেননি। তিনি হিন্দু বা ইহুদিদের শত্রু মনে করেননি। আর ঠিক এই একই শক্তির আস্ফালন আজ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের সীমান্তেও। বাংলাদেশে যারা তলোয়ার নিয়ে পীর সুফিদের মারছে, এপার বাংলায় তাদেরই মদত দিচ্ছেন মমতা ব্যানার্জি। সিএএ বিরোধী তাণ্ডব থেকে শুরু করে হরগোবিন্দ দাস বা চন্দন দাসের খুনের ঘটনায় চুপ থেকেছেন মুখ্যমন্ত্রী। কালিয়াচকে বিচারকদের ওপর হামলার ঘটনা সবই একই সুতোয় গাঁথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসলে সর্পকে রজ্জু বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা বাংলার মানুষকে বোঝাতে চায় এই উগ্রপন্থী মৌলবাদীরা নাকি পশ্চিমবঙ্গের মানুষের বন্ধু। কিন্তু কুষ্টিয়ার শামীম জাহাঙ্গীরের রক্ত আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সাপের সাথে ঘর করা কতটা বিপজ্জনক। বাংলাদেশের এই বিপদ আজ এপার বাংলার দরজায় কড়া নাড়ছে, আর তাতেই ঘি ঢালছে তৃণমূল। সময় এসেছে সচেতন হওয়ার, নয়তো আজ যা বাংলাদেশে ঘটছে কাল তা এপারেও ঘটতে পারে। পশ্চিমবঙ্গের বাউলদের কি এই পরিণতি দেখতে চান তথাকথিত বামপন্থী সেকুলাররা? ভিউ প্রতিবেদনটি শেয়ার করে সত্যকে সবার সামনে আনুন। উগ্রপন্থার বিরুদ্ধে আপনার সোচ্চার প্রতিবাদ জানান কমেন্ট করে। সত্যের পক্ষে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।
महाराष्ट्र, मेहनतकश किसानों की भूमि, समृद्ध गांवों की पहचान और विकास की असीम संभावनाओं का प्रदेश। प्रधानमंत्री नरेंद्र मोदी के मार्गदर्शन में और मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में आज महाराष्ट्र ग्रामीण विकास, जल प्रबंधन और कृषि के क्षेत्र में नई ऊंचाइयां छू रहा है। सिंचाई कुओं के निर्माण के लिए स्पष्ट स्टैंडर्ड ऑपरेटिंग प्रोसीजर लागू किए गए हैं, जिससे किसानों को स्थायी जल स्रोत मिल सके। राज्य भर में 1,01,000 से अधिक विकास कार्य पूरे किए जा चुके हैं। इन प्रयासों से अब तक 16 करोड़ 15 लाख से अधिक मानव दिवस रोजगार का सृजन हुआ है। कोंकण क्षेत्र में खारे तटीय भूमि के विकास के लिए 286.65 करोड़ रुपए की परियोजना स्वीकृत की गई है और डिजिटल कृषि को बढ़ावा देते हुए हॉटिनेट पंजीकरण में महाराष्ट्र देश में प्रथम स्थान पर है। जल प्रबंधन में उत्कृष्ट कार्य के लिए राष्ट्रीय जल पुरस्कार 2024 में महाराष्ट्र को देश का सर्वश्रेष्ठ राज्य घोषित किया गया है। राज्य सरकार ने पंप्ड स्टोरेज परियोजनाओं के लिए 51 समझौता ज्ञापनों पर हस्ताक्षर किए हैं, जिनसे 70,000 मेगावाट क्षमता विकसित होगी। इन परियोजनाओं से लगभग 3.83 लाख करोड़ रुपए का निवेश आएगा और 1.13 लाख से अधिक रोजगार के अवसर पैदा होंगे। इसके साथ ही नदी जोड़ परियोजनाओं और सिंचाई योजनाओं को तेजी से आगे बढ़ाया जा रहा है। प्रधानमंत्री किसान सम्मान निधि योजना की 21वीं किश्त के तहत 1,808 करोड़ रुपए सीधे 90 लाख किसानों के खातों में पहुंचाए गए हैं। राज्य में प्राकृतिक खेती मिशन को बढ़ावा दिया जा रहा है। किसानों के लिए फार्मर मोबाइल ऐप और डिजिटल किसान आईडी, एग्री स्टैक जैसी आधुनिक व्यवस्थाएं शुरू की गई हैं। कृषि में नई तकनीक लाने के लिए महा एग्री एआई पॉलिसी 2025-2029 लागू की गई है। साथ ही कृषि समृद्धि योजना के अंतर्गत 25,000 करोड़ रुपए का निवेश किया जा रहा है और पीएम-एफएमई व्यक्तिगत इकाइयों में महाराष्ट्र आज पूरे भारत में प्रथम स्थान पर है। प्रधानमंत्री नरेंद्र मोदी के मार्गदर्शन में और मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में महाराष्ट्र बना रहा है समृद्ध गांव, सुरक्षित जल संसाधन और समृद्ध किसान। नया विश्वास, नया विकास, नया महाराष्ट्र।